আসসালামু আলাইকুম। এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা জীববিজ্ঞান প্রথম অধ্যায়ের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। আমরা উপরে অংশ দেখেছিলাম জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করা হয়েছে আর 2টা সুপার কিংডমে ভাগ করা হয়েছে। আমরা এখন সেই 5টা রাজ্য আর 2টা সুপার কিংডম নিয়ে আলোচনা করব। মনেরা রাজ্যটা সুপার কিংডম 1-এর অংশ। শুধুমাত্র মনেরা রাজ্যটাই হচ্ছে সুপার কিংডম 1-এর অংশ। আর বাকি যে 4টা রাজ্য আছে সেগুলো হচ্ছে সুপার কিংডম 2-এর অংশ। তো মনেরা রাজ্যের জীবগুলোর বৈশিষ্ট্য হচ্ছে কি, তারা এককোষী জীব। এরা হচ্ছে ফিলামেন্টাস। ফিলামেন্টাস মানে হচ্ছে একটির পর একটি কোষ লম্বালম্বি ভাবে যুক্ত হয়ে তারা ফিলামেন্ট গঠন করে। আবার তারা হচ্ছে কলোনিয়াল। কলোনিয়াল মানে হচ্ছে তারা দলবদ্ধভাবে বসবাস করে। কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু কোনো নিউক্লিওলাস বা নিউক্লিয়ার পর্দাটা নেই। এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি কিছুই নেই, শুধুমাত্র রাইবোজোম আছে। তাদের কোষ বিভাজন প্রক্রিয়াটা হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রধানত শোষণ পদ্ধতিতে তারা খাদ্য গ্রহণ করে, তবে কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে। তাহলে ফটোসিনথেসিস যে কথা, সালোকসংশ্লেষণ কিন্তু একই কথা। তাহলে মনেরা রাজ্যের যদি আপনাদের এমসিকিউতে আসে নিচের কোনটি মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত বা মনেরা রাজ্যের প্রাণী, আপনারা একটু দেখে রাখেন। ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে নীলাভ, সবুজ শৈবাল হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। এখানে নস্টক মানে হচ্ছে নীলাভ, সবুজ শৈবাল। এটাও আসতে পারে যে নীলাভ সবুজ শৈবালের বৈজ্ঞানিক নাম কি। নীলাভ সবুজ শৈবালের বৈজ্ঞানিক নাম হচ্ছে নস্টক। তারপর হচ্ছে সুপার কিংডম 2। সুপার কিংডম 2 সুপার কিংডম 2 এর মধ্যে 4টা রাজ্য আছে। 4টা রাজ্যের মধ্যে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এরা হচ্ছে প্রকৃতকোষী। সুপার কিংডম 1-এ যারা ছিল তারা হচ্ছে আদিকোষী, আর সুপার কিংডম 2-এ যারা আছে তারা সবাই হচ্ছে প্রকৃতকোষী। প্রকৃতকোষী মানে হচ্ছে এদের নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত, মানে নিউক্লিয়াসের চারপাশে একটা পর্দা থাকে এবং তারা এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে। কিন্তু মনের রাজ্যের প্রাণীটা হচ্ছে এককোষী, বা সুপার কিংডম 1-এ যারা আছে তারা হচ্ছে সবাই এককোষী। ওকে, এখন প্লাস্টিডে কোন কোন প্রাণী আছে আমরা একটু দেখি। এরা এককোষী বা বহুকোষী বা কলোনিয়ালও হতে পারে। কলোনিয়াল মানে অলরেডি আমরা জানি দলবদ্ধভাবে থাকে। তারা ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে। একটু আগে আমরা দেখলাম তারা হচ্ছে প্রকৃতকোষী। প্রকৃতকোষী মানে হচ্ছে কোষের নিউক্লিয়াসটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকবে। ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে। কোষে সরল ধরনের অঙ্গাণু থাকে, খাদ্য গ্রহণ, শোষণ বা ফটোসিনথেসিস পদ্ধতিতে হতে পারে। তারপর তারা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন জনন ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে। কনজুগেশন মানে কি? কনজুগেশন মানে হচ্ছে জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক। এরূপ দুটি গ্যামিটের মিলনের মাধ্যমে যে যৌন জনন ঘটে সেটা কি বলা হয়? কনজুগেশন। ঠিক আছে, তাহলে কনজুগেশন কাকে বলে আপনারা সংজ্ঞাটা মুখস্থ করে রাখবেন। জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরূপ দুটি গ্যামিটের মিলনের মাধ্যমে যে যৌন জননটা হয় সেটা হচ্ছে কনজুগেশন। তাদের মধ্যে কোনো ব্রণ গঠিত হয় না। তারপর ফানজাই, এরা অধিকাংশ হচ্ছে স্থলজ, মৃতজীবী বা পরজীবী। দেহ এককোষী বা মাইসেলিয়াম। মাইসেলিয়াম মানে কি? মাইসেলিয়াম মানে হচ্ছে সরু সুতার মতো অংশ। সরু সুতার মতো অংশকে কি বলা হয়? মাইসেলিয়াম। এগুলোর নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত। আমরা অলরেডি জানি যে সুপার কিংডম 2 এর সবাই হচ্ছে প্রকৃতকোষী, সবগুলোর নিউক্লিয়াস হবে সুগঠিত। কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে থাকে। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। তারপরে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে। হ্যাপ্লয়েড মানে হচ্ছে সিঙ্গেল এন, ঠিক আছে, সিঙ্গেল এন। এই সিঙ্গেল এন দিয়ে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে তাদের বংশবৃদ্ধি ঘটে। এদের উদাহরণ কি? তাহলে ফানজাই রাজ্যের কিছু প্রাণী বা উদ্ভিদের উদাহরণ হচ্ছে ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। এগুলো হচ্ছে ফানজাই রাজ্যের উদ্ভিদ বা প্রাণী। তারপর প্লান্টি, এরা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান থাকে। এদের ব্রণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ প্রাণীও আছে। এদের যৌন জনন অ্যানাইসোগেমাস পদ্ধতিতে হয়ে থাকে। এখন অ্যানাইসোগেমাস মানে কি সেটা আপনাদের দেখতে হবে।
অ্যানাইজোগেমাস মানে হচ্ছে আকার, আকৃতি অথবা শরীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামিটের মিলনের মাধ্যমে যৌনজনন সম্পন্ন হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে আকার, আকৃতি অথবা শরীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামিটের মিলনের মাধ্যমে যে যৌনজনন হয় সেটাই হচ্ছে অ্যানাইজোগেমাস। মানে হচ্ছে ধরুন পুরুষ গ্যামেটটা হবে মানে পুংগ্যামেটটা হবে একটু বড় আর স্ত্রী গ্যামেটটা হবে একটু ছোট। ঠিক আছে, এই দুইটা মিলনের ফলে যেটা হবে সেটা হচ্ছে অ্যানাইজোগেমাস। অথবা স্ত্রী গ্যামেটটা বড়, পুংগ্যামেটটা হবে ছোট, মানে দুইটার আকার ভিন্ন রকম হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারবেন। এরা আর্কিগোনিয়েট। আর্কিগোনিয়েট মানে কি? আর্কিগোনিয়েট মানে হচ্ছে স্ত্রী জননাঙ্গ বিশিষ্ট, তাদের দেহে স্ত্রী জননাঙ্গ আছে। তারপর দেখুন প্লান্টির শ্রেণী বিভাগটা কি? প্লান্টিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা মানে কি? ব্রায়োফাইটা মানে হচ্ছে এদের শরীরে পানি সংবহনতন্ত্র নাই। ব্রায়োফাইটার একটা উদাহরণ কি? মশ বর্গীয় উদ্ভিদ। মশ বর্গীয় উদ্ভিদরা হচ্ছে ব্রায়োফাইটা। তারপর ট্রাকিওফাইটা। ট্রাকিওফাইটা কারা? যাদের পানি সংবহনতন্ত্র আছে। তাহলে পানি সংবহনতন্ত্র আছে এদেরকে তিন ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে ফান বর্গীয় উদ্ভিদ, তারপর হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ, আর একটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। ঠিক আছে, তাহলে আপনাদের এমসিকিউতে বা শর্ট প্রশ্ন যেভাবে হতে পারে সেটা হচ্ছে নিচের কোন উদ্ভিদের পানি সংবহনতন্ত্র রয়েছে, অথবা কোন উদ্ভিদের পানি সংবহনতন্ত্র নাই। এনিমেলিয়া। আমরা হচ্ছে এনিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত, আমি প্রথম পাঠে বলেছিলাম। এই শ্রেণীতে বা এই রাজ্যে যে প্রাণীগুলো আছে সবে হচ্ছে বহুকোষী। এদের কোষে কোনো জড়কোষ প্রাচীর, প্লাস্টিড বা কোষগহ্বর নাই। প্লাস্টিড না থাকায় এরা হচ্ছে হেটারোট্রফিক অর্থাৎ পরভোজী। পরভোজী মানে হচ্ছে কি, আমরা নিজেরা নিজের খাদ্য তৈরি করতে পারি না, আমরা অন্যের উপর নির্ভরশীল, অন্যকে খেয়ে বেঁচে থাকি। খাদ্য গলদকরণ পদ্ধতিতে হয়, দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং ডিপ্লয়েড স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামিট উৎপন্নের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। কোষ বিভাজনটা পড়বেন, তখন আরো ভালো করে বুঝতে পারবেন কিভাবে হচ্ছে যৌন জনন প্রক্রিয়া একটা সন্তান জন্ম হয়ে থাকে। এখানে প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণীরা হচ্ছে এই এনিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে প্রোটোজোয়া এনিমেলিয়ার অংশ নয়। প্রোটোজোয়া ব্যতীত, প্রোটোজোয়া ছাড়া সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণীরা হচ্ছে এনিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। তারপর শ্রেণীবিন্যাসের ধাপ। আমরা জানি শ্রেণীবিন্যাসে 7টা ধাপ রয়েছে। এই 7টা ধাপ আপনাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। শ্রেণীবিন্যাসের 7টি ধাপ হচ্ছে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। ঠিক আছে, এগুলোর ইংলিশ নামগুলো একটু দেখে নিন, কারণ মাঝে মাঝে দরকার হতে পারে। নেস্টেড হায়ারার্কি বলতে কি বোঝায়? ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেস্টেড হায়ারার্কি বলতে কি বোঝায়? শ্রেণীবিন্যাসের উপরের ধাপ যেন বড় একটা সেট, আর তার নিচের ধাপ হলো তার উপসেট। কথাটা বোঝেননি তাই না? উপরের ধাপ হলো যেন একটা সেট। মনে করুন রাজ্যটা হচ্ছে সেট, তার উপসেট হচ্ছে পর্ব, আবার পর্বের উপসেট হচ্ছে শ্রেণী, শ্রেণীর উপসেট হচ্ছে বর্গ, বর্গের উপসেট হচ্ছে গোত্র, গোত্রের উপসেট হচ্ছে গণ, গণের উপসেট হচ্ছে প্রজাতি। আর শ্রেণীবিন্যাসের একক কোনটা এখান থেকে? শ্রেণীবিন্যাসের এককটা হচ্ছে প্রজাতি। ঠিক আছে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, দেখে রাখবেন। ওকে, এখন প্রশ্ন এভাবেও হতে পারে যে মানুষের শ্রেণীবিন্যাস কর। মানুষের বৈজ্ঞানিক নামটা দেখে রাখবেন, হোমোসেপিয়েন্স। এখন আমরা মানুষের শ্রেণীবিন্যাসটা দেখব। আমরা হচ্ছে এনিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। কেন এনিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত সেটাও বলে দিছে, কারণ আমরা হচ্ছে সুকেন্দ্রিক, কোষ বিশিষ্ট এবং বহুকোষী, পরভোজী এবং জটিল টিস্যুতন্ত্র রয়েছে, এজন্য হচ্ছে আমরা এনিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। আমাদের পর্ব ফাইলামটা হচ্ছে কর্ডাটা। কারণ কি, আমাদের জীবনের যে কোনো এক পর্যায়ে আমাদের নটোকর্ড থাকে। নটোকর্ড মানে আপনারা যেহেতু ক্লাস 9-10 পড়েন, আপনারা আপাতত ধরে নিতে পারেন নটোকর্ড মানে হচ্ছে মেরুদণ্ড। আমাদের মেরুদণ্ড রয়েছে, এজন্য হচ্ছে আমরা কর্ডাটা পর্বে প্রাণী। শ্রেণী হচ্ছে আমরা ম্যামালিয়া শ্রেণীর প্রাণী, কারণ আমরা হচ্ছে মায়ের বুকের দুধ খেয়ে বড় হই, এই জন্য হচ্ছে আমরা ম্যামালিয়া শ্রেণীর প্রাণী। আমাদের লোম আছে, আমাদের চুল আছে। বর্গ, বর্গ হচ্ছে প্রাইমেট, কারণ হচ্ছে আমরা কোনো কিছু আঁকড়ে ধরে রাখতে পারি। তারপর হচ্ছে গ্রাম অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত। এগুলো কারণগুলো একটু দেখে নেবেন। আর গোত্র হচ্ছে কি, আমরা হচ্ছে হোমিনিডা গোত্রের অন্তর্ভুক্ত। কেন সেটা দেখে নেবেন। আমার গণটা হচ্ছে কি, হোমো, আর প্রজাতি হচ্ছে হোমোসেপিয়েন্স। ঠিক আছে,
তাহলে আমাদের গণটা হচ্ছে হোমো আর প্রজাতি হচ্ছে হোমো সেপিয়েন্স। দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ বলতে কি বোঝায়? একটা প্রাণীর নামকরণে দুটো অংশ রয়েছে, ঠিক আছে? একটা প্রাণীর বৈজ্ঞানিক নামের দুটো অংশ রয়েছে। প্রথম অংশকে বলা হয় গণ আর দ্বিতীয় অংশকে বলা হয় প্রজাতি। যেমন আমরা মানুষেরটা দেখলাম, মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। এই হোমোটা হচ্ছে গণ আর সেপিয়েন্সটা হচ্ছে প্রজাতি। এটাই হচ্ছে দ্বিপদ নামকরণ। একটা প্রাণীর বৈজ্ঞানিক নামের দুটি অংশ রয়েছে, একটা হচ্ছে গণ আর একটা হচ্ছে প্রজাতি। প্রথম অংশটা হচ্ছে গণ, দ্বিতীয় অংশটা হচ্ছে প্রজাতি। এটাই হচ্ছে দ্বিপদ নামকরণ। এখান থেকে এমসিকিউর জন্য দেখে নেবেন যে ICVN এর পূর্ণরূপ কি, তারপর ICZN এর পূর্ণরূপটা দেখে নেবেন। ওকে, বৈজ্ঞানিক নামকরণ করার কিছু বৈশিষ্ট্য রয়েছে। নামকরণের কিছু বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে এই নামটা হচ্ছে ল্যাটিন ভাষায় কিংবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হয়, অর্থাৎ যে বিজ্ঞানী আবিষ্কার করে সেই বিজ্ঞানীর নাম অনুসারে ওই প্রাণীটার নাম রাখা হয়। তারপর বৈজ্ঞানিক নামের দুইটা অংশ থাকে, প্রথম অংশটা হচ্ছে গণ, দ্বিতীয় অংশটা হচ্ছে প্রজাতি। যেমন রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে লেভিও রোহিতা, এখানে লেভিওটা হচ্ছে গণ আর রোহিতাটা হচ্ছে প্রজাতি। জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামের মিল থাকবে না। বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষরটা হবে বড় হাতের আর বাকি অক্ষরগুলো সব ছোট হাতের হবে। তারপর বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইতালিক অক্ষরে লিখতে হয়, আর হাতে লেখার সময় অবশ্যই গণ প্রজাতির নিচে আন্ডারলাইন করতে হয়। আর যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি হবে গৃহীত। এখন হচ্ছে কিছু প্রাণীর বৈজ্ঞানিক নাম। এটা হচ্ছে আপনাদের এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউতে থাকবে অথবা শর্ট প্রশ্নের জন্য থাকতে পারে। আমি আপনাদের বৈজ্ঞানিক নামগুলো বলে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট। এখান থেকে দানের বৈজ্ঞানিক নামটা দেখে রাখবেন, সবগুলাই দেখতে হবে, ঠিক আছে? কোনোটাই বাদ দেওয়া যাবে না। তো অনেকের উচ্চারণ করতে প্রবলেম হতে পারে, আমি বলে দিচ্ছি। ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরোয়েজা সেটিভা। কাঠের বৈজ্ঞানিক নাম হচ্ছে কর্সুরাস ক্যাপসুলারিস। আমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যাগনিফেরা ইন্ডিকা। কাঁঠালের বৈজ্ঞানিক নাম হচ্ছে আর্টোকার্পাস হেটারোফাইলাস। শাপলা, নেমফিয়া, নোচালি, জবার, হিবিস্কাস, রোজা সিনেনসিস। কলেরার জীবাণুর বৈজ্ঞানিক নাম হচ্ছে ভাইব্রিও কলেরা। ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স। আরশোলার বৈজ্ঞানিক নাম হচ্ছে পেরিপ্লানেটা আমেরিকানা। মৌমাছির বৈজ্ঞানিক নাম হচ্ছে এপিস ইন্ডিকা। ইলিশের বৈজ্ঞানিক নাম হচ্ছে টেনোলোসা ইলিশা। কোনো ব্যাংকের বৈজ্ঞানিক নাম হচ্ছে, দুইটা বৈজ্ঞানিক নাম রয়েছে, ব্র্যাকেটে দেওয়া আছে আরেকটা। কোনো ব্যাংকের বৈজ্ঞানিক নাম হচ্ছে ডোট্টাফ্রাইনাস মেলানোস্টিকটাস, তারপরে ব্র্যাকেটে আরেকটা আছে বোফো মেলানোস্টিকটাস। দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে কপসাইকাস সোলারিস। তারপর রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থেরা টাইগারিস। মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোসেপিয়েন্স। আলহামদুলিল্লাহ, অধ্যায়টা শেষ হয়ে গেল। আশা করি ভিডিওটা কারো না কারো উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দেন, আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।